ঠিক আছে, একটু পরে আবার ঠিক হয়ে যাবে, দেখবেন অনেক সময় নেটওয়ার্কের সমস্যা থাকলে এরকম এরকম হয়। আমি বলেছি, মুখে বলছি, দেখেন প্রাগৈতিহাসিক চিত্রকর্ম বলতে গুহা চিত্রকে বোঝায়। ইউরোপে অধিকাংশ গুহা চিত্র পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? ইউরোপে অধিকাংশ গুহা চিত্রগুলো সন্ধান পাওয়া যায়, এবং গুহা চিত্রগুলো কিন্তু অনেক বেশি উৎকৃষ্ট মানের। আমি কয়েকটা গুহা চিত্রের নাম বলছি। নাম্বার 1 গুহা চিত্র হলো আলতামিরা। আলতামিরা গুহা চিত্র, এটা অনেকে নাম শুনে থাকবেন, আলতামিরা গুহা চিত্র। এটা পৃথিবীর সবচেয়ে প্রথম গুহা চিত্র, এটি আবিষ্কার করা হয় স্পেনে। স্পেনে এই গুহা চিত্রটা আবিষ্কার করা হয়। আবিষ্কার করা বলতে গুহা চিত্রটা স্পেনে পাওয়া যায়, তারা করেছিল, কিন্তু এটা আবিষ্কার হয় স্পেনে। এটা 1879 সালে। স্যার ওইটা বানানটা একটু যদি বলেন, আল তা ওইটা, তারপরে এটা কি অক্ষর? আলো আল, তো এখানে তা ময়শির একার মিরা, আলতামিরা। আলতামিরা কোথায় পাওয়া যায়? স্পেনে পাওয়া যায়। কত সালে? 1879 সালে এটি আবিষ্কার করা হয়, আলতামিরা গুহা চিত্র। ঠিক আছে, এটি হলো পৃথিবীর প্রথম গুহা চিত্র। এটি পৃথিবীর প্রথম সব থেকে পুরানো গুহা চিত্র। আপনারা লিখে নেন, আমি আর সব লিখেছি। প্রথম, হ্যাঁ, এটা প্রথম গুহা চিত্র পৃথিবীর। এই আলতামিরা গুহা চিত্রে যা পাওয়া যায়, আলতামিয়ার পরে কি লিখেছেন ওটা সালের আগে? স্পেন, স্পেন, স্পেন। ছয় কয়েকে দন্তান্ন। আমার লেখা কি বোঝা যাচ্ছে না, তাই না? স্পেন হ্যাঁ, দেশের নাম যেটা, সেটার কথা বলছেন? হ্যাঁ, হ্যাঁ, স্পেনে পাওয়া যায়, মানে স্পেন দেশে পাওয়া যায়, যেরকম ফ্রান্সে পাওয়া যায়, স্পেনে পাওয়া যায়। তো কোথায় বলেছি যে প ইউরোপে। হবে দন্তের স, প একার দন্তের ন, দন্তু ছয় পয় একে দন্তান্ন একে, স্পেনে। মানে স্পেন বানানটা স্পেন, কিন্তু আমি বলেছি পাওয়া যায় কোথায়? স্পেনে, সেই কারণে আমি দন্তান্ন একেটা দিয়েছি। বুঝতে পেরেছেন? বুঝতে পারেন আমার কথা? স্পেন বানান তো এই, কিন্তু আমি বলছি পাওয়া যায় স্পেনে, তাই আমি স্পেনে বলে দিয়েছি। স্পেন থেকে আমি স্পেন। আমি যদি বলি বাংলাদেশ, তাহলে কি বাংলাদেশে, সেই কারণে এটা স্পেনে লিখেছি। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, এখানে কিছু পশুর চিত্র দেখা যায়, আমরা কিছু বলি। এখানে হলো কি কি পশু পাওয়া যায় দেখি। বাইসন, হ্যাঁ, বাইসনের চিত্র পাওয়া যায়। আমরা হলো বুনো হরিণের চিত্র দেখতে পারি। বুনো হরিণ, বুনো হরিণের চিত্র পাওয়া যায়। আরো পাওয়া যায় ঘোড়ার চিত্র পাওয়া যায়। ঘোড়ার চিত্র পাওয়া যায়। কি নাম লিখছি? ঘোড়ার চিত্র পাওয়া যায়। তাহলে আমি আলতামিরা গুহার কথা আমি আবার একটু বলি। পৃথিবীর প্রথম গুহা, যেটি গুহাটি পাওয়া যায় স্পেন, এবং এটি আবিষ্কার করা হয় 1879 সালে। এটি পৃথিবীর প্রথম সব থেকে বড় গুহা চিত্র। এখানে বাইসন, ঠিক আছে, বুনো হরিণ, ঘোড়া, এদেরকে চিত্র এখানে পাওয়া যায়। দ্বিতীয়টা দেখি, আমি কি মুছে দেবো? কি মুছে দিলাম, আপনারা একটু দেখেন। আমি বলছি পৃথিবীর সবচেয়ে বড় চিত্র গুহা চিত্রগুলো কিন্তু ইউরোপে পাওয়া যায়। আমরা কিন্তু চিত্রকলা পড়ছি। আচ্ছা, এবার আমরা দেখবো হলো ফন্ট দা গুমে। নাম্বার 2 হলো ফন্ট দা গুমে। ফন্ট, ফন্ট দা গুমে। এই ওয়াচিত্রের নাম হলো ফন্ট দা গুমে। ওয়াচিত্রের নাম হলো ফন্ট দা গুমে।
আচ্ছা, এই ফন্ট দা গুমে এটা মূলত পাওয়া যায় ফ্রান্সে। এটি আবিষ্কার হয় হয় ফ্রান্সে। ফ্রান্সে পাওয়া যায়। এটা কোথায় পাওয়া যায়? ফ্রান্সে। ফলাফল আকার দন্তা নয় দন্ত সৈকেল ফ্রান্সে। ঠিক আছে, এটি কোথায় পাওয়া যায়? ফ্রান্সে। ওটা হলো, ওটা গিয়েছিল স্পেন। আবিষ্কার হয় হলো ফ্রান্সে। কত সালে এটি আবিষ্কার হয়? এটা 1909 সালে। সময় হলো, আবিষ্কার হলো 1909 সালে, সরি 1901 সালে, ভুল বলেছি। 1901 সালে এই ফন্ট দা গুমে চিত্রটা আবিষ্কার করা হয়। এই 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 ফন্ট দা গুমে গুহার ভিতরে আমরা দেখতে পাই একটি গর্ভবতী হলো সিংহ। এখানে পাওয়া যায় হলো গর্ভবতী সিংহর চিত্র। গর্ভবতী সিংহ, গর্ভবতী সিংহের আমরা চিত্র দেখি, এবং সারি বেঁধে চলা, এবং সারি বেঁধে চলা গর্ভবতী সিংহ এবং সারি বেঁধে চলা ঘোড়া। সারি বেঁধে চলা ঘোড়াকে আমরা মূলত এই চিত্রে দেখতে পাই। হুম, সারি বেঁধে চলা ঘোড়া চিত্র। তাইলে ফন্ট দা গুমে আবিষ্কার করা হয় ফ্রান্সে। এটা সময়কাল ছিল হলো 1909 সালে। গর্ভবতী সিংহের চিত্র আমরা এখানে দেখতে পাই, এবং এর পাশ দিয়ে সারি বেঁধে চলা ঘোড়ার দলকে এই চিত্রে আমরা দেখতে পাই। মুছে দেবো কি? জি স্যার। আচ্ছা, আমি আরো একটা গুহা চিত্রের নাম বলি। ফন্ট দা গুমের পরে আমরা পরে যেটা বলবো সেটা হলো ল্যাস্কো। লয়জা ফলা আকার দন্ত সহ ল্যাস্কো। এটা হলো ল্যাস্কো নাম্বার 3। এটা হলো ল্যাস্কো। এই গুহা চিত্রের নাম হলো, এইটা হলো ল্যাস্কো। এই ল্যাস্কো জায়গাটাতেই মূলত এই গুহাটা পাওয়া যায়। এই গুহাটি মূলত এটাও ফ্রান্সে। তাহলে এটা হলো অবস্থান ফ্রান্সে, ফ্রান্স। আর এটার সময়কাল, এটার সময়কাল হলো 1940 সালে পাওয়া যায়। ঠিক আছে, কি গুহা? লেস্কো গুহা। ঠিক আছে, এখানে অনেকগুলো পশু দেখা যায়। এখানে মূলত লোমশ হাতি, লোমশ হাতি বা হস্তি চিত্র পাওয়া যায়। তারপরে পাইসন, হরিণ, ঠিক আছে, ঘোড়া, শূকর, ঘোড়া, শূকর, নেকড়ে, তারপরে বাঘ, এগুলো চিত্র পাওয়া যায়। ঠিক আছে, এগুলোর চিত্র পাওয়া যায়। মানে এগুলো মূলত, প্রথমে আমি যেটা বলছি আলটিমেটার গুহায় কিন্তু এই ধরনের চিত্র পাওয়া যায়, কিন্তু একটু কম। কিন্তু ল্যাস্কোতে অনেকগুলো পাওয়া যায়। আর আলতাপোরা গুলো গুহা পৃথিবীর সব থেকে পুরাতন গুহা। আর ফন্ট দা গুমে সেখানে হলো একটা সিংহকে দেখা যায়, তিনি হলো গর্ভবতী অবস্থায়, এবং তার পাশ দিয়ে ঘোড়ার দল চলে যাচ্ছে। ঠিক এমন ধরনের চিত্র ওখানে চিত্রিত হয়েছে, অনেকগুলো ঘোড়ার চিত্র অঙ্কন করা হয়েছে। আর ল্যাস্কোতে কিন্তু অনেক ধরনের পশু পাখি চিত্র অঙ্কন করা হয়েছে, যেরকম আমি বলেছি লোমশ হাতি, বাইসন, হরিণ, শূকর, ঘোড়া, নেকড়ে, বাঘ, এগুলো সব চিত্র হলো এখানে তৈরি করা হয় ওখানে। সেগুলো কিন্তু এখনো অক্ষত অবস্থায় আছে। বুঝতে পেরেছেন কি আপনারা?
এবার কয়েকটা চিত্র নাম আমি আপনাদেরকে লিখে দেবো, কয়েকটা চিত্রের নাম আমি লিখে দিচ্ছি, আপনারা এই চিত্রের নামগুলো লিখে নেন, এগুলো খুব ইম্পর্টেন্ট। নাম্বার 1, রেইনডিয়ার। এটা হলো একটা চিত্রের নাম। নাম্বার 2, 3 cows and 1 horse। 3 cows and 1 horse। Number 3, Chinese horse। Number 4, horse and bulls। Horse and bulls। Number 5, বর্ষাবৃদ্ধ bison। Number 6, আক্রমণাত্মক bison। এগুলো মূলত চিত্রকর্মের নাম। আমরা যে প্রাগৈতিহাসিক যুগের যে গুহা চিত্রগুলো পাই, সেই গুহা চিত্রের নাম কিন্তু এগুলা। মানে রেইনডিয়ার, 3 cows and 1 horse, চাইনিজ হর্স, হর্স এন্ড বুলস, বর্ষাবৃদ্ধ বাইসন, আক্রমণাত্মক বাইসন, এগুলো সবই মূলত প্রাগৈতিহাসিক যুগের চিত্রকলার নাম। এগুলো প্রাগৈতিহাসিক যুগের চিত্রকলার নাম। এবার কিছু ভাস্কর্যের নাম দিচ্ছি, মুছে দেবো কি? আচ্ছা আচ্ছা, এবার কিছু ভাস্কর্যের নাম দিচ্ছি, প্রাগৈতিহাসিক যুগের কিছু ভাস্কর্যের নাম। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু দিতে হবে, এখানে কিন্তু মার্কের মানে ভেরিয়েশনটা এখানেই হবে। ভাস্কর্যের নাম। নাম্বার 1 হলো ভেনাস অফ উইলিনড্রফ। ভেনাস অফ উইলিনড্রফ, DROP, ড্রপ। ভেনাস অফ উইলিনড্রফ। নাম্বার 2, রিলিফ হর্স। নাম্বার 3, bison with turn head। আর নাম্বার 4, God's living birth। God's living birth, গকার ড দন্ত স, God's living birth। এটা হলো ভাস্কর্য। মূলত এই ভাস্কর্যগুলো সেগুলো পাওয়া যায়, আপনারা চাইলে এগুলো যদি আপনারা নেটে সার্চ দেন, আপনারা কিন্তু দেখতে পাবেন যেটা কেমন কেমন ভাস্কর্য। ঠিক আছে, মুছে দেওয়া হলে বলবেন। কিছু স্থাপত্যের নাম আমি দেখাবো। স্যার 4 নাম্বারটা কি লিখেছেন? গডস লিভিং বার্থ, গৌকার ড দন্ত স, গডস, গৌকার লিভিং এর পরে ওটা কি? বার্থ, বয়াকার থয়রেফ, বার্থ, বয়াকার থয়রেফ, বার্থ, গডস লিভিং বার্থ। আমার হাতে লেখা বুঝতে খুব কষ্ট হচ্ছে আপনাদের?
হাজারিকা বুঝতে সমস্যা হচ্ছে? বুঝতে দেবো কি? দেন স্যার, মুছে দেন। স্যার হাজারিকা বুঝতে একেবারে খারাপ লাগছে, মানে একেবারেই অসুবিধা হচ্ছে? না স্যার। আচ্ছা, স্থাপত্য। স্থাপত্য গুলো ছিল, একটা স্থাপত্যের কথা আমরা জানি, সেটা হলো স্টোন হেঞ্জ। স্টোন হেঞ্জ সেটা মূলত পাথর দিয়ে তৈরি করা হয়, এরকম এতগুলো পাথর এভাবে করে দিয়ে মূলত স্টোন হেঞ্জ তৈরি করা হয়। ঠিক এরকমটা স্টোন হেঞ্জ, মানে প্রথম পাথরের তৈরি এক ধরনের স্টোন হেঞ্জ। এটাই হলো সেই সময়কার একমাত্র স্থাপত্য। আচ্ছা, এবার একটু সামনাসামনি হই আমরা। আপনারা কি ক্লাস বুঝতে পেরেছেন কি? জি স্যার। আচ্ছা, এখানে আমি একটু রিকল করি। আমি বলেছিলাম প্রথমে প্রাগৈতিহাসিক যুগ কি। প্রাগ অর্থ পূর্ব, ইতিহাস হলো পূর্বের লিখিত কাহিনী বা ঘটনা, সেটাকে আমরা বলবো একসাথে, মানে ইতিহাস লিখিত হওয়ার পূর্বের ঘটনা বা কাহিনীকে প্রাগৈতিহাসিক সময় বা কাল বা যুগ বলা হয়। সেই সময়টাকে মূলত তিন ভাগে ভাগ করা হয়। সেটা মূলত পুরোপলীয় যুগ, মধ্যপলীয় যুগ এবং নবপলীয় যুগ। পুরোপলীয় যুগ কি? যে সময় পুরনো পাথরের যুগ, মানুষ অসংলগ্ন পাথর দিয়ে পশু শিকার করত, সেই সময়টাকে বলা হয় যখন বড় বড় পশু তারা চিত্র অঙ্কনের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছে। তারপরে আছে হলো মধ্যপলীয় যুগ, যেখানে চিত্রগুলোকে অনেক ছোট করা হয়েছে এবং মানুষ বিভিন্ন সমৃদ্ধ পাথর এবং তারা ডাল বাকলের পরিবর্তে বিভিন্ন বড়শি, এমনকি সেই সময় নৌকার ব্যবহারও তারা দেখতে পায়। নবপলীয় যুগটা কি? নবপলীয় যুগ হলো সেটা মূলত 10,000 থেকে 5,000 অব্দ পর্যন্ত, যে সময় মানুষের ব্যাপক পরিবর্তন আসে। কি ধরনের পরিবর্তন আসে? সেটা হলো তারা অনেকটা সামাজিক হয়ে ওঠে, তারা বিভিন্ন আর্যভূত তৈরি করে, চিত্রগুলো ছোট হয় এবং সেটা লেখার ধারণা, প্রাথমিক ধারণা এবং ভাষা আবিষ্কারের প্রাথমিক ধারণা হিসেবে তারা হয়। তারা মূলত যাযাবর জীবন পরিত্যাগ করে কৃষিকাজ করা শুরু করে। তারা মূলত গুহার গাছ থেকে বেরিয়ে এসে তারা মূলত সভ্যতার সূচনা করার চেষ্টা করে এবং তারা পশুকে শিকারি করে, মৎস্য চাষ করে, এই সরি ওই ফসল চাষ করে এবং মূলত তাদের জীবিকা নির্বাহ করার সূচনা করে। ঠিক আছে, সেই সময় পাত্র তৈরি করে এবং ছোট ছোট জ্যামিতিক ফর্ম তৈরি করে, যাতে তারা তাদের শিল্পকে তাদের ভাষাকে আরো সমৃদ্ধ করতে পারে এবং তাদের কমিউনিকেশন পাওয়ার বৃদ্ধি পায়। এটা হলো দুই যুগের কথা বলছি। আমরা যদি সেই সময়কার চিত্রকলার কথা যদি বলি, মূলত স্থাপত্য সেই সময় মূলত শিল্পকলা বলতে, যে কোনো যুগে শিল্পকলা বলতে তিনটা জিনিসকে আমরা বোঝাবো। শিল্পকলা হলো এক, চিত্রকলা; দুই, ভাস্কর্য কলা; আর তিন হলো স্থাপত্য কলা। চিত্রকলা কি? সেই সময়কার যে ছবিগুলো আঁকা হতো, মূলত অধিকাংশ ছবি পাওয়া যায় ইউরোপে। ইউরোপীয় ধাঁচার ছবিগুলো পাওয়া যায়, মূলত ইউরোপের বিভিন্ন গুহাতে এই চিত্রগুলো পাওয়া যায়। একদম প্রথম দিকে যে চিত্রগুলো পাওয়া যায় সেগুলোকে বলতে পারি আমরা প্রথমে আলতামিরা চিত্র পাওয়া যায়। আলতামিরা গুহা, সেই গুহার গাতে চিত্র পাওয়া যায়। সেই সময় 1879 সালে মূলত এই আলতামিরা গুহার চিত্র প্রথমে পাওয়া যায়। আলতামিরা গুহা এটা কোথায়? এটা হলো স্পেনে। এটা পৃথিবীর প্রথম গুহা যেখানে মূলত বিভিন্ন রকমের পশুর চিত্র অঙ্কন করা যায়। হরিণ, বুনো হরিণ, তারপর ছিল বাইসন, ঠিক আছে, তারপরে ঘোড়া, এইগুলো চিত্র সেখানে পাওয়া যায়। তারপরে আছে হলো আহ আলতামিরা। তারপরে ফন্ট দা গুমে, এই ফন্ট দা গুমে মূলত এটি ফ্রান্সে পাওয়া যায়। 1901 সালে এই ফন্ট দা গুমে চিত্র পাওয়া, এই গুহা চিত্রটা পাওয়া যায়। এই ফন্ট দা গুমে মূলত এখানে মূলত একটি আহ সিংহেরকে দেখানো হয়, সেটা গর্ভবতী সিংহ এবং তার পাশ দিয়ে ঘুরছিল অনেকগুলো ঘোড়া, সেরকম ধরনের একটি চিত্র পাওয়া যায়। আর লাস্ট যেটা, সেটা হলো লেস্কো। এটাও মূলত ফ্রান্সেই পাওয়া যায়, এটা 1940 সালে পাওয়া যায় এবং এই চিত্রকর্মে মূলত অনেকগুলো পশুর দেখা যায়। লোমশ হলো ঘোড়া, লোমশ হাতি, তারপরে বাইসন, হরিণ, শূকর, ঠিক আছে, বাঘ, হ্যাঁ, সিংহ, এরকম অনেকগুলো প্রাণী চিত্র ওখানে পাওয়া যায়, যে সেই সময়কার প্রাণীদেরকে দেখানো হয়।
এছাড়াও মূলত সেই সময় আমরা বিভিন্ন চিত্র কথা হয়েছে, যেরকম আমরা বলছি যে আক্রমণাত্মক বাইসন, বাইসন উইথ টার্ন হেড, তারপরে আমি আরো বললাম যে বর্ষাবিদ্ধ বাইসন, ঠিক আছে। তারপরে সেই সময়কে ভাস্কর্যগুলো বললাম যে রিলিফ হর্স, ও তারপরে সে চিত্র করা হয়েছে চাইনিজ হর্স, হর্স অ্যান্ড বুলস, এরকম অনেকগুলো চিত্রকর আমরা সেই সময় কিন্তু দেখতে পাই। আর সেই সময়ের স্থাপত্যগুলো কি, একটা স্থাপত্য পাওয়া যায়, সেটা হলো স্টোন হেঞ্জ। আমরা এইভাবে করে কিন্তু একদম ভূমিকা থেকে এই পর্যন্ত আমরা লিখে দিতে পারবো। আমাদের যে কোনো আমাদের প্রশ্ন যদি শর্টকাট আসে স্টোন হেঞ্জ কি, তাহলে আমরা বলবো স্টোন হেঞ্জ একটা হলো স্থাপত্য, সেটা কোন সময়কার মূলত প্রাগৈতিহাসিক যুগের স্থাপত্য, মূলত সভ্যতা সূচনার আগে প্রথম এগুলো পাথর দিয়ে এই স্থাপত্য তৈরি করা হয়েছে। এগুলো শর্ট করে আমরা লিখবো। যদি বলে রিলিফ ফর্স কি, এটা মূলত ভাস্কর্য, সেই সময়কার একটি ভাস্কর্য। তারপরে যদি হর্স অ্যান্ড বুলস কি, চাইনিজ হর্স কি, এগুলো মূলত প্রাগৈতিহাসিক যুগের চিত্রকলা, ঠিক আছে। রেইনডিয়ার কি যদি বলে, তাহলে সেগুলো কি চিত্রকলা। এগুলো এক কথায় অনেক সময় দুই কথার প্রশ্ন আসে। আপনাদের কি আর বোঝার কোনো কিছু আছে বা কোনো জানার আছে যে প্রাগৈতিহাসিক যুগ সম্পর্কে বা এই শিল্পকলা সম্পর্কে আপনাদের কি কোনো ধারণা আপনি আর আছে, বলতে পারেন আপনারা যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে। না স্যার, একজন বলবেন। হ্যাঁ, স্যার আপনারা কি আমার কোনো আসলে সমস্যা টোটালি নেই। বিষয় কি বুঝতে পেরেছেন যে আসলে আমি কি বলতে চেয়েছি? এটা কিন্তু আপনারা ফুল একটা কোশ্চেন, এটা আপনারা রেখে দেবেন। এটা কিন্তু আপনাদের নিবন্ধনেও লাগবে, ওখানে প্রশ্ন আসবে প্রাগৈতিহাসিক যুগ কি, প্রাগৈতিহাসিক যুগ কি বা প্রাগৈতিহাসিক বলতে তোমরা কি বোঝো, আপনারা কি বোঝেন, এবং প্রাগৈতিহাসিক যুগের শিল্পকলা সম্পর্কে আলোচনা করেন। তখন আমাদের এই চিত্রকলা, ভাস্কর্য এবং স্থাপত্য কলা সম্পর্কে আলোচনা করতে হবে, ঠিক আছে। যে সেই সময় স্থাপত্য তেমন কিছু পাওয়া যায়নি, স্টোনেজ পাওয়া গেছে, এবং সেই সময় এই চিত্রকর্ম পাওয়া গেছে, সেটা হলো গুহা চিত্র। সেই সময় এই ভাস্কর্যগুলো পাওয়া গেছে, সেই সময়কার এই ভাস্কর্যগুলো প্রচলন ছিল বলে আমরা যতটুকু জানতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, এর পরের ক্লাস আপনাদেরকে জানাই দেওয়া হবে। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।